আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। MiG-29 মেরামতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সেনাবাহিনী। কার্টার সেন্টারের প্রতিবেদনের সঙ্গে বিএনপির বৈঠক। সীমান্তে ফের ভারত-পাকিস্তান গোলাগুলি শুরু, ৫০ ভারতীয় সেনা নিহত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ। ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১শে মে। শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার। গুম বিএনপি নেতা সুমনের বাসায় পুলিশ, এসআই প্রত্যাহার, ডিএমপির দুঃখ প্রকাশ। কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা সেলিম গ্রেফতার। সাভারে দাঁড়িয়ে থাকা বাসের ট্রাকের ধাক্কা, নিহত ২। সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসুন ভারতকে পাকিস্তান। বিশেষ প্রয়োজনে হজ যাত্রীদের ভিসা বাতিল করা যাবে। বাড়ছে তাপপ্রবাহ, ৪৫ জেলায় অসহনীয় গরম। ভারত পাকিস্তান সংঘাত, পিএসএল সরিয়ে নেওয়া হলো আরব আমিরাতে। এবং যুদ্ধাবস্থার মধ্যে পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। MiG-29 যুদ্ধ বিমানের ইঞ্জিন মেরামত, ওভারহল এবং আয়ুষ্কাল বাড়াতে সরবরাহকারী সংস্থাকে অর্থ পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। RD-33 নামে ১২টি ইঞ্জিনের এসব কাজের জন্য ৪ অর্থ বছরে প্রায় ৩৮০ কোটি টাকা ব্যয় হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, বিমান বাহিনীর ৮টি MiG-29 বিইউবি বিমানের মধ্যে ২০১৮ থেকে ১৯ অর্থ বছরে ৪টি ওভারহল, আয়ুষ্কাল বর্ধিতকরণ ও আধুনিকায়ন করা হয়েছে। বাকি ৪টি বিমানের একই কাজ করার লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরে চুক্তি করা হয়। বিমানগুলো আগামী অক্টোবর নাগাদ যুদ্ধ বিমান বহরে যুক্ত হবে। ৮টি বিমান সুষ্ঠুভাবে উড্ডয়ন ও পরিচালনার জন্য ন্যূনতম ১৬টি সচল ইঞ্জিন প্রয়োজন হবে। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বিএনপির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক সংস্থা কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দল। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল 10:30 থেকে শুরু হওয়া বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন। কার্টার সেন্টারের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সংস্থাটির ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোন স্ট্রেট। ৬ সদস্যের প্রতিনিধি দল কার্টার সেন্টার বিশ্বজুড়ে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচন পর্যবেক্ষণ সহ বিভিন্ন বিষয়ে কাজ করে থাকে। সংস্থাটির এই প্রতিনিধি দল বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি, অংশগ্রহণমূলক নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা এবং নির্বাচনী পরিবেশ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে এর সফরে এসেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শুক্রবার জুমার নামাজ শেষে এই সমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নেতাদের বিচার ও দলটির নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এনসিপির অবস্থান কর্মসূচি আজ শুক্রবার চলছে। অবস্থান কর্মসূচি থেকে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন হাসনাত বলেন, আওয়ামী লীগের ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে রক্তের দাগ লেগে আছে। আওয়ামী লীগকে যারা রাজনৈতিক দল বলবে তারা বাংলাদেশী নয়। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ কেউ ঘরে ফিরে যাব না। আওয়ামী লীগের ফয়সালা হবে রাজপথে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার সকাল থেকে কুপওয়ারা ও উরিতে আবারও গোলাগুলি শুরু করেছে পাকিস্তানি সেনারা। ভারতীয় সেনাবাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে, খবর এনডিটিভির। বুধবার ভোররাতে ভারতের বিমান হামলার জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সেনা নিহত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট ২১শে মে থেকে ২৭শে মে পর্যন্ত বিক্রি হবে। এ সময় ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলাচলকারী আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
রেলের অগ্রিম টিকিট বিক্রির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী এবার সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। রেলওয়ে সূত্রে জানিয়েছে, রেলের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল 8টা থেকে, চলবে বেলা 2টা আগ পর্যন্ত। বেলা 2টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। আগামী 7 জুন সম্ভাব্য ঈদের দিন ধরে টিকিট বিক্রির এই সূচি তৈরি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্সোনাল অফিসার এস.এম. মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। বুধবার রাত 10টার দিকে ল্যাবএইডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দিন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা কলেজের শিক্ষার্থী সহ পথচারীরা এস.এম. মিজানুর রহমান মিজানকে দেখতে পেয়ে আটক করে, পরে পুলিশের কাছে হস্তান্তর করে। গুমের ভুক্তভোগী বিএনপি নেতা সাজেদুল সুমনকে গ্রেফতার করতে যাওয়া তেজগাঁও থানার এসআই আকরামকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ডিএমপির ডিসি মোহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়। এদিন সন্ধ্যায় সেই সুমনের বাসায় ওয়ারেন্ট নিয়ে গিয়েছিল তেজগাঁও থানা পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানার একটি দল সাব ইন্সপেক্টর মোহাম্মদ আকরাম হোসেনের নেতৃত্বে মুলতবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানাধীন শাহিনবাগ এলাকায় যায়। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চরথা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ, অনলাইনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল সেলিম। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম। সাভারে দাঁড়িয়ে থাকা ঠিকানা পরিবহনের বাসে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে, তবে পালিয়ে গেছেন ট্রাকের চালক। শুক্রবার সকাল 6:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ড এলাকার আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তান পাল্টা হামলা চালালে তার জন্য কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না, গোটা বিশ্বই সেটা জানতে পারবে। এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও তার সঙ্গে উপস্থিত ছিলেন। বিশেষ কোনো প্রয়োজনে হজযাত্রীদের ভিসা বাতিল করা যাবে। সৌদি সরকার হজযাত্রীদের ভিসা বাতিলের সুযোগ দিয়েছে বলে শুক্রবার হজ এজেন্সিগুলোর কাছে ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি হজ সিস্টেমে 2025 সালের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিলের অপশন চালু হয়েছে। এই সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। তবে ভিসা বাতিলকারী হজযাত্রীর কাছ থেকে ভিসা ফি ও ইলেকট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত 360 সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে। বিষয়টি হজযাত্রী ও হজ এজেন্সি সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো। বছরের উষ্ণতম নিধাগের দিনলিপি চলছে। এপ্রিল ততটা উষ্ণ ছিল না। চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল, কিন্তু বুধবার থেকে তাপমাত্রা চড়তে শুরু করেছে। বৃহস্পতিবার দেশের বড় অংশ জুড়ে ছিল মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়াবিদেরা বলছেন, দেশের যত অংশ জুড়ে তাপের বিস্তার তা চলতি বছর দেখা যায়নি। রাজধানীতেও প্রচন্ড গরম পড়েছে। বৃহস্পতিবার রাজধানীর তাপমাত্রা ছিল চলতি বছরে দ্বিতীয় সর্বোচ্চ। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে 2.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের 45টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ এবং থার্মোমিটারের পারদ উঠেছে 39.7 ডিগ্রিতে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের কারণে চলমান পাকিস্তান সুপার লিগের বাকি অংশ আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। এই মৌসুমে পিএসএল এর আর 8টি ম্যাচ বাকি আছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, এসব ম্যাচের দিন, তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে পরে
জানানো হবে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস ও পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা ছিল, কিন্তু ড্রোন হামলায় স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি বৈঠক শেষে ম্যাচটির সূচি পুনঃনির্ধারিত করা হয়। সেই বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পিএসএল এর বিদেশি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তারা লিগটি আরব আমিরাতে স্থানান্তর করার ইচ্ছার কথা জানান। পেহেলগামের হামলার প্রতিশোধ হিসেবে ভারতের বিমান হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্যে। ওই বিমান হামলায় পাকিস্তানের অন্তত 31 জন নিহত ও 50 জন আহত হয়। এমন পরিস্থিতিতে মুখ খুলছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বলেন, আমরা উদ্বিগ্ন যে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা প্রকাশ্য সংঘাতে পরিণত হতে পারে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।